আপনারা যদি ভাবেন যে ছিল আরশোলা, আরশোলার উৎপাত, আর সেই আরশোলাই হয়ে গেল খ্যাকশিয়াল, তাহলে ধারণাটা একটু ভুল হয়ে যাবে। আসলে এই খ্যাকশিয়াল চতুর্দিকে ছিল, যাকে বলে পশুপতি থেকে তিরুপতি পর্যন্ত, আরো চতুর্দিকে। তারপরে সেগুলো বাধ্য হয়েছিল কিছুদিন ওই গর্তে ঢুকে থাকার জন্য। আর তারই একটা রূপ কুচো কুচো ছোট ছোট খ্যাকশিয়াল উড়ে উড়ে বেড়াচ্ছিল, যেগুলোকে দেখে মনে হচ্ছিল আরশোলা। আসলে সেগুলো ওই খ্যাকশিয়ালে পরিণত হওয়ার বা পূর্ণতা পাওয়ার আগের পর্যায়ে। ঠিক যেভাবে শুঁয়োপোকা ধীরে ধীরে বর্ণময় প্রজাপতিতে পরিণত হয়, ঠিক এই রকমই খ্যাকশিয়ালগুলো পরিণত হয় পরবর্তীতে, বা হয়েছে একটা আধুনিক রূপ, সেগুলো হচ্ছে এই আরশোলা। সেটা কিভাবে, আর প্রধানমন্ত্রীও বা এতটা উদ্বিগ্ন কি কারণে, সবকিছু আমরা জানবো, চেষ্টা করব জানবার। সেটা হচ্ছে এই এপিসোডে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসে একটি মন্তব্য, দিমাগি নকশাল। আচ্ছা, দিমাগি নকশালটা ঠিক কি? হাতিয়ার ওয়ালা নকশাল আর দিমাগি নকশাল, যারা মাথায় চিন্তাতে নকশাল। এটার রূপ পশ্চিমবঙ্গবাসী থেকে আর ভালো কে জানে। আর তার একটা এক্সটেন্ডেড অংশ যদি ভাবা হয়, ওই যে বললাম শুরুতেই, একদম সেই পশুপতি থেকে তিরুপতি পর্যন্ত যে করিডোর, সেই করিডোরটা জুড়ে যদি কল্পনা করেন কংগ্রেস আমল, ইউপিএ 1, ইউপিএ 2, আমাদের এখানকার বামফ্রন্ট জমানা, আমাদের এখানকার জঙ্গলমহলের পরিণতি পরিস্থিতি, তাহলে সবকিছু মিলে যাবে। নেপাল সরকারের ওখানকার নকশাল জমানা সরকার, প্রচন্ড প্রচন্ড সরকার, এবং তৎপরবর্তীতে কিভাবে এই হাতিয়ারওয়ালা নকশালরা আমাদের দেশের জনগণ, সিআরপিএফ, পুলিশ বাহিনী একের পর এক তারা শহীদ হয়েছে এদের হাতে, সেই ঘটনা তৎকালীন সময়ে আমরা খবরের কাগজ সকালবেলা খুললেই দেখতে পেতাম। বিভিন্ন রকম উপায়ে গাড়ি শুদ্ধ উড়িয়ে দেওয়ারও পরিকল্পনা হয়েছে, যেটা বলা হয় আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িও উড়িয়ে দেওয়ার ব্যবস্থা তারা করেছিল। ছাড়ুন সেই অংশটা, পরিস্থিতি এখন কোন জায়গাটায়। আর একটা অংশ বাদ না দিলে ঠিক বৃত্তটা যেন কমপ্লিট হচ্ছে না। সেটা আমি বারবার বলি, এই পশ্চিমবঙ্গের মাটিতে লঞ্চিং প্যাড বলুন বা তার আঁতুর ঘর বলুন, সেটা হচ্ছে জঙ্গি তৈরির আঁতুর ঘর। আর বিদেশি জঙ্গি লঞ্চ প্যাড যেখান থেকে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তো বটেই তারা ছড়িয়ে পড়ে। আর সেইটার উৎপত্তি ঠিক কোন জায়গায়, আশ্রয়স্থলগুলো কোন জায়গায়, সেটার জন্য খুঁজতে হবে অবশ্যই অবশ্যই যে কারখানাগুলোর কথা বলেছিলাম, অনেকবার বলেছিলাম, সেটার নাম হচ্ছে এই খারিজি মাদ্রাসাগুলো। সেটার সঙ্গেও আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটা মন্তব্য ঐতিহাসিক হয়ে আছে। ওনারই করা মন্তব্য যে এই মাদ্রাসাগুলোই হচ্ছে জঙ্গি তৈরির আঁতুর ঘর। আজকে পরিস্থিতিটা এই জায়গায়, বনগা সীমান্ত, প্রথমে তো বর্ধমানে সেই হামিম মণ্ডল ধরা পড়া, তারপরে তার সঙ্গে কাজ করা
অর্পিতা সরকার, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হয়ে আসা, মানে এই যে নেটওয়ার্কটা, এরপরে আর কি কি দেখা গেল, সেই চলে যান কোচবিহার থেকে একদম এই বাংলাদেশ সীমান্ত, বনগাঁ, বসিরহাট, এই সমস্ত পর্যন্ত, যেগুলোকে আমি মানুষের ভাষা থেকে বার 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 করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, এবং সেটা লাগাতার, আজকে করছি না, ভোটের বহু আগে থেকে এই জায়গাগুলো আমি ম্যাপ দিয়ে দিয়ে ইন্ডিকেট করে করে সরকারের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করি শুধু দর্শকবৃন্দ। এবং তার জন্যে ভোটের আগে কি কি ধরনের হুমকি এই চ্যানেলের কমেন্ট বক্সের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আমার উপর পড়েছে, সেগুলো তো আপনারা মানে পুরনো এপিসোডগুলো ঘাঁটলেই দেখতে পাবেন। সেগুলো যারা নিয়মিত পুরনো দর্শক আছেন, শুধু দর্শকবৃন্দ, তারা সকলেই জানেন। কিন্তু এখন বিষয় হচ্ছে, কি হলো, থেমে থাকলো না কিছু, বরং একটা আশাও জাগাচ্ছে রাজ্য এসটিএফ এর এই ভূমিকাটা। এটা পশ্চিমবঙ্গের মাটিতে কখনো আমরা দেখতে পাইনি। সেটা কি? প্রথমত ওই হামিম মণ্ডল, অর্পিতা সরকার, এই সমস্ত গ্রেপ্তার হওয়া, নেটওয়ার্কটা মোটামুটি চিত্রটা এখন যে কোনো না একটু একটু বোধবুদ্ধি সম্পন্ন যারা একটু খবর টবর দেখে টেখে, এই ধরনের তরুণ ছেলে মেয়ে, তারা গড়গড় করে বলে দিতে পারবে এটা ঠিক কিরকম ভাবে হয়। যারা খুব বেশি খবর টবর পড়েন না, কাগজ পড়েন না, বা অল্প স্বল্প টিভি দেখেন, এরকম গৃহবধূরাও এখন বলে দিতে পারবেন যে এদের নেটওয়ার্কটা ঠিক কি। এরা এক জায়গায় আসে, এক জায়গায় একদম ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ সেজে সেখানে ভাড়ায় থাকে বা আশ্রয় নেয়, বা আত্মীয় সেজে কোনো গ্রামে বসবাস করে, ভিতরে ভিতরে চলে স্লিপার সেলের সমস্ত কাজকর্ম, দেশের গোপন তথ্য পাচার, দেশের মধ্যে অস্ত্র পাচার, নীল নকশা তৈরি করা, বিভিন্ন রকমের মানে টেররিস্ট অ্যাক্টিভিটি যেগুলোকে বলা হয়, সেইগুলোকে বিভিন্ন জায়গায় কন্ট্রোল করা, মনিটর করা, এগুলো তো অনেক আগে থেকে চলছে। এবার যে সক্রিয়তা এসটিএফ এর হাত থেকে দেখা যাচ্ছে, কোচবিহারে আবার দুজন ধরা পড়লো, বনগাঁতে কি নাম যেন, রানা রাউফ, তার ধরা পড়লো, তারপরে ধরা পড়লো আবার সেই আবার ব্যাঙ্গালোর, এখান থেকে ছড়িয়ে গেছে দেখুন কোথায়, নাম হচ্ছে আশরাফুল। এই সবই পাকিস্তানের আইএসআই এই সমস্ত সঙ্গে যোগাযোগ রাখা। আপনারা সংবাদ মাধ্যমে আরো ডিটেলে সেগুলো দেখছেন। এইটুকু পরিসরে, এইটুকু এপিসোডের মধ্যে ডিটেল দিতে গেলে অনেক বড় হয়ে যায় এপিসোডটা। অবশ্যই সেই এপিসোডও আমরা নিয়ে আসছি, এসেওছি অতীতে। মডেলটা কি তাহলে? বর্ধমান, বনগাঁ, ওদিকে চলে যান দিনহাটা ব্লক 2, কোচবিহার, এদিকে চলে আসুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, মানে এই সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে এরা। আবার রাজ্য এসটিএফ এইটা স্পষ্টত প্রেস কনফারেন্স করে, সেই এপিসোডটা আমরা করেছি, আপনারা দেখেছেন, জানিয়ে দিয়েছিল ওই দিল্লিতে আরশোলাদের যে সমস্ত মুভমেন্ট ছিল, তাতে এই হামিম মণ্ডলের প্ল্যানিং ছিল, সেখানে গিয়ে নাশকতার প্ল্যানিং ছিল পার্লামেন্টের ওখানে। আর এই সমস্ত যে গ্রেপ্তার হচ্ছে লাগাতার, তার যোগ তো সেই বাংলাদেশ থেকেই পাওয়া যাচ্ছে, যাতায়াতের ব্যবস্থাটা। এখানে সেই পাকিস্তানের জঙ্গি মডেল জৈশ-ই মোহাম্মদ, আর একটা কি নাম জানা যাচ্ছে, তেহরিকি পাকিস্তান, আল কায়দা, আইসিস, এগুলো তো আছেই। আসুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন? দিমাগি নকশাল। এই দিমাগি নকশাল ঠিক কারা? এই দিমাগি নকশাল এরা ভারতীয় সংস্কৃতি মানে না, এরা ভারতীয় ঐতিহ্য
মানে না, হটাও, বয়কট করো, সরিয়ে দাও। এদের চেয়ারম্যান, এদের আদর্শ কে? চীন। চীনের চেয়ারম্যান এদের চেয়ারম্যান। এরা এই যুব সমাজটাকে, পশ্চিমবঙ্গের শুধু না ভারতবর্ষের যুব সমাজটাকে ব্যবহার করে এবং নিজেদের নিজেদের লাইফস্টাইল, শহুরে যে সমস্ত এই দিমাগি নকশাল আছে তাদের লাইফস্টাইল গুলো একটু খোঁজ নিয়ে দেখবেন তো, তাদের ছেলে মেয়েরা কোথায় কোথায় পড়াশুনো করে একটু খেয়াল করে দেখবেন তো। এরা এসে বলে যে আহা, জানিস আমি দুদিন গরিব মানুষের বাড়ি রাত কাটিয়ে এসেছি। আরে জানিস আমি গরিব মানুষের বারান্দায় একদিন ছিলাম। এরা হচ্ছে দিমাগি নকশাল। তাহলে কি যোগ পাওয়া যাচ্ছে? এই যোগ পাওয়া যাচ্ছে যেটা যাদবপুরের আগে পাওয়া যেত, এখনো যায়, কাশ্মীর মাঙ্গে আজাদি, আজাদি স্লোগান, কাশ্মীরকে স্বাধীন করবার স্লোগান, ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে স্লোগান, পাকিস্তানের পতাকাও দেখা যায় কোথাও কোথাও। আর দিল্লিতে যেটা স্টুডেন্ট মুভমেন্ট ছিল সেখানে এই সব কটা চিত্র ফুটে উঠল। স্টুডেন্ট মুভমেন্ট পাল্টে গিয়ে হয়ে গেল কি, সেখানে ঢুকে পড়লো খালিস্তানি আন্দোলনকারীরা। সেখানে ঢুকে পড়লো কি, ভারত মাতা আছে তোর বাপ কোথায়, এই রকম মন্তব্য। কার মুখ থেকে? বাম নেত্রীর মুখ থেকে। আর এই খ্যাঁকশিয়ালরা যেখানে যেখানে গর্তে গর্তে ঢুকে থাকে, এদের কাছে এই ফান্ডিং টান্ডিং গুলো কোথা থেকে আসে মশাই? এক তো আমরা পুরুলিয়ায় অস্ত্র বর্ষণ দেখেছিলাম বাম আমলে, তার যোগাযোগ, তার তদন্ত এক পর্যায় পর্যন্ত গিয়ে থেমে যায়। আর এই যে অ্যাক্টিভিটি, দেশ বিরোধী অ্যাক্টিভিটি, এই দেশ বিরোধী অ্যাক্টিভিটি যার আবার প্রশ্রয়দাতা, সেই ডিপ স্টেটের প্রশ্রয়দাতা কে ছিল? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কে ছিল? সবার জানা, কারা কারা। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই তো তার প্রধান ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার সাধারণ সম্পাদক ছিলেন, এখন আছেন কিনা জানি না, সে নিয়ে তো ওদের মধ্যে অনেক বিস্তর বিতর্ক আছে। কিন্তু চাইনিজ ফান্ড এই দেশের মধ্যেকার নাশকতা তৈরি করা এই নকশালদের কাছে যে পৌঁছতো, এবং ওই পরিমাণ অস্ত্র সামগ্রী, আধুনিক অস্ত্র সামগ্রী সেটা যে পৌঁছতো 2014 সালের পর, সেটা কমতে 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 আজকে এই হাতিয়ার নেওয়া নকশালদের খুব বেশি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ দেশে একের পর এক সেই করিডোরটা জুড়ে, ওই পশুপতি থেকে শুরু করে তিরুপতি পর্যন্ত, পুরো না হলেও তার আগে পর্যন্ত পুরো করিডোরটা কিন্তু রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে। শুধু তাই না, দেশের অন্যান্য অনেক রাজ্যে, আর খোদ আমাদের এই পশ্চিমবঙ্গে যেটা অসম্ভবের থেকেও অসম্ভব ভাবা হয়েছিল, এটা গেরুয়া হতে পারে না, এখানে রাষ্ট্রবাদও সব হয়, এখানে ওই যাদবপুরবাদ হতে পারে বড় জোর, এখানে তৃণমূলবাদ, জামাতবাদ, বাংলাদেশবাদ, পাকিস্তানবাদ এইসব চলতে পারে। এইগুলো কি? এগুলো হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদ। আর ভারতবর্ষবাদ বা দেশের কথা বলা, মাতৃভূমির বাদী মানুষ, তারা সাম্প্রদায়িক মানুষজন, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা গেঁথে গেঁথে দেওয়া হয়, ইঞ্জেকশন দিয়ে দিয়ে দেওয়া হয়। সরকার এবার নজর দিয়েছে প্রধানমন্ত্রীর এই একটা মন্তব্যের মধ্যে লুকিয়ে এই এতটা ভাব সম্প্রসারণ করলে, আরো ভাব সম্প্রসারণ করলে, আমাদের ছোটবেলায় আসতো না একটা কবিতার লাইন দিয়ে পরীক্ষায় আসতো, ভাব সম্প্রসারণ করো তার,
তো এই ভাব সম্প্রসারণ করলে অতলান্ত এই জাল ছড়িয়ে আছে চতুর্দিকে। আর এদের মূল কাজটাই হচ্ছে এই রাষ্ট্রবাদকে যেভাবে হোক নষ্ট করে দাও, আসতে দিও না। আর সবচেয়ে বড় কষ্টের জায়গাও এটা, এতদিন পর এখানে রাষ্ট্রবাদী যে সরকারটি গঠন হয়েছে, সেই রাষ্ট্রবাদী সরকারটিকে একদম গ্রাউন্ড লেভেলে যে সমস্ত এই আরশোলা খেকশিয়াল এরা আর কিচ্ছু না বুঝে, যারা ওই তৃণমূলের লুটের ভাগ পেত, তারা সেই নেমে পড়েছে আবার জনগণকে লুটপাট করে খাবো টাবো এই সমস্ত ভেবে তারাও কিন্তু ওই একই বন্ধনীতে পড়ে যাচ্ছে। তার কারণ তারা যতই মুখে সানগ্লাস পরে হম্বিতম্বি করে গিয়ে মানুষের কাছে গিয়ে থ্রেট দিক, হুমকি দিক, তোলা আদায় করবার কথা বলুক, তারা আসলে কিন্তু এই রাষ্ট্রবাদেরই বিরোধিতা করছেন। কাজেই রাষ্ট্রবাদী সরকার দেশের এত কষ্ট করে এতগুলো আইন যখন পাশ হচ্ছে, দুটো সরকার যখন একই সূত্রে গাঁথা, মানে কেন্দ্র এবং রাজ্য, তাহলে সবুরে মেওয়া তো অবশ্যই ফলবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যে শুরু হয়েছে, যেটা কল্পনাই করা যায়নি পশ্চিমবঙ্গের বুকে, যে এসটিএফ এতটা কাজ করে দেখাবে, সেটা থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জানেন, তিনি ঠিক জানেন, সব থেকে বেশি জানেন কে? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন, নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবেন, ওই বেল আইকনটা করে অল করে দেবেন, আর হাত খুলে আপনাদের কমেন্ট লিখে একটু শেয়ার করুন, যাতে আপনাদের মন্তব্য, আপনাদের মতামত আরো অনেক মানুষ দেখতে পায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। অনেক গুরুত্বপূর্ণ এপিসোড শৃঙ্খলাবদ্ধভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, তথ্যগুলো সাজাচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।